দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং বলা হয় সংসার হচ্ছে একটি রঙিন প্ল্যাটফর্ম, আবার কখনো কখনো সাদা কালো। অনেক সংসার সাদা কালো শুরু হয়, ধীরে ধীরে রঙিন হয়। অনেক সংসার রঙিন থেকে শুরু হয় কিন্তু ধীরে ধীরে সাদা হয়, ফিকে হয়। এটি অনেক কিছুর উপরে নির্ভর করে। তো আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি রঙিন পরিবারকে, এবং তাদের ছবি সোশ্যাল মিডিয়া আমরা দেখি, এবং সবসময় দেখি যে তারা একই রকমের পোশাক পরে তারা ছবি তোলেন। একটা ছবি দেখি, এই যে একই রঙের 5 জন মানুষ। হ্যাঁ, তারপরে এই সবাই ব্ল্যাক ব্ল্যাক নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক। তারপরে বাহ, তো এরকমের অনেক ছবি আমরা তাদের দেখি। তো এই পরিবারটিকে সঙ্গে আজকে আমরা আড্ডা দিব, যে শুধুমাত্র তাদের পেশা, তাদের কাজ নিয়ে গল্প নয়, একটা সংসার কী করে রঙিন হয়ে ওঠে বা উঠাতে হয়, তাদের সংসারটা কী করে এতটা রঙিন, এগুলোর জানবো। আজকে আমাদের সঙ্গে আছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা ফেরদৌস সিমেল, স্বাগত, এবং আছেন জনি মাহমুদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী, কিন্তু একই সঙ্গে অভিনেতা এবং মডেলও। আপনাদের স্বাগত। এবং এই যে একই রঙের পোশাক পরে আপনারা সবসময় ছবি তোলেন কেন? আসলে এই সময়টাতে না আমরা এত দূরে দূরে থাকি, এক একজন, বাচ্চারা স্কুলে থাকে, আমি অফিসে অন্য একটা জায়গায়, ও আলাদা জায়গায়। তো উৎসবগুলোতে মনে হয় যে আমরা একটু এক হই, যতটা পারা যায়। এক তো শুধু পাশাপাশি থেকেও হওয়াই যায়, সাথে আরো চেষ্টা করি যে একই রকমের ড্রেস, গেট আপ, সবকিছু মিলে থাকার চেষ্টা করি। কিন্তু মেলে নাই। আজকে আপনি রিকশা পেইন্টিং শাড়ি, ভাইয়ের সঙ্গে এটা যাচ্ছে না ঠিক নাকি যাচ্ছে? না, কোথাও কোথাও মিলেছে কি? একটু রং মেলালাম আর কি, আগুন রঙা। আচ্ছা 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 আচ্ছা। পোশাকের এই রংটা কতটা জরুরি বলেন তো মানুষের সংসারের জীবনে? জরুরি তো অবশ্যই, আসলে তার চেয়ে বেশি মনের রংটা মেলাটা জরুরি। আচ্ছা, তার মানে মনের রং না মিললে পোশাকের রং মিলবে না। আচ্ছা, আপনাদের পরিচয় কি হয় বলেন তো? আমরা একটা রিয়েলিটি শোতে ছিলাম। আচ্ছা, সেখানে আমরা দুজন প্রতিদ্বন্দ্বী ছিলাম। আচ্ছা, কিন্তু কাজ করতে গিয়ে আমরা খুবই সহযোগী হয়ে উঠি, কিন্তু সেখানে পরিচয় আমাদের সম্পর্ক হয় বের হয়ে আসার পরে, বেসিক্যালি ওখান থেকে চলে আসার পর। সেটা মানে গল্পটা কিরকম? টেলিভিশনের রিয়েলিটি শো? হ্যাঁ। আচ্ছা, মানে দুজন অভিনয় করতে গিয়েছিলেন? আমরা প্রতিযোগী ছিলাম, অভিনয় প্রতিযোগী ছিলাম। তো আমরা সেরা 10-এ ছিলাম আর কি। তো সেখান থেকে আমাদের পরিচয়, তারপর প্রণয়, তারপর বিবাহ। সেটা কত বছর চললো? সেটা প্রায় 2006 এর ঘটনা, তাই না? 2006 এর ঘটনা। বেশ আগে। বিয়ে পর্যন্ত 8 বছর? না, 2 বছর। ও 2 বছর। 2 বছর পরে বিয়ে করে ফেলেন? একদম পারিবারিক ভাবেই? হ্যাঁ, বিয়েটা পারিবারিক। কোনো জটিলতা হয় না? কোনো নাটক সিনেমা হয় নাই? না 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 না। আচ্ছা, এটা কি বিয়ের পরের ছবি? এবং এটা রিসেন্ট ছবি। আচ্ছা আচ্ছা, ওকে। না, শেষে ধরেন আপনি অভিনয় কি কন্টিনিউ করেন এখন? আমি পেশাজীবী অভিনেতা না। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে করি, কিন্তু মঞ্চে কাজ করি এখন। আচ্ছা আচ্ছা, করেন মঞ্চে কাজ করি। সামনে না পেছনে? সামনেই, দুটোই, সামনে পেছনে মিলিয়ে। হ্যাঁ, কিন্তু এই অনুষ্ঠানে আসার আগে বলছিলেন উনি নার্ভাস, কথা বলতে ভয় পান। কিন্তু একজন অভিনেতার তো ভয় পাওয়ার কথা না। তো সংসারের কথা কম বলে উনি? না, ভাবছিলেন কথা সবসময় কম বলতে হয়। আচ্ছা, ও সংসারে কম কথা বলতে হয়? প্রয়োজনে বলতে হয়। মানে ভয় তো কিছুটা থাকেই। আচ্ছা আচ্ছা, আপনাকে ভয় পায় বলতে মানে বাচ্চারা তো একটু মা কেন্দ্রিক থাকে একটা বয়স পর্যন্ত, মানে আমি যা বলবো বাচ্চারা তাই বলবে। হ্যাঁ, কাজেই ওর বলেও তো লাভ হয় না। আমার কোনো কথা শোনে না, মার কথাই শোনে সব সময়। আচ্ছা, সন্তানরা? এটা হয়, বাবার কথা সন্তানরা কম শোনে। আপনাদের তিনজনে কি ছেলে না? তিনটেই ছেলে। বাহ। এবং আপনাদের ওদের মধ্যে কি বন্ডিংটা বেশ খুবই স্ট্রং আমরা দেখি। যে বললাম না, আমরা না এটাই চেষ্টা করি, অনেক অনেক কিছু ভাবি না। প্রথম দুজন বোধহয় খুব পিছাপিছি না? হ্যাঁ, 14 মাসের ছোট বড়। 14 মাসের ছোট বড়। ছোটটা আবার একদম ছোট, অনেক ছোট। কিন্তু এদের মধ্যে বেশ মিল, আমরা যেটা ছবিতে দেখে বুঝি ভাইদের মধ্যে। এবং আপনারা একসঙ্গেই নিয়ে যান সব সময়। এবং এটা ইভেন আপনি মানে জানি না অবাক হবেন কিনা, যে এখন তো সবাই ছোটবেলা থেকে বাচ্চাদের আলাদা করে দেয়। তো আমরা কিন্তু ফ্রাইডে স্যাটারডে, মানে যখন অফিসে যেতে হবে না পরদিন সকালে, আমরা কিন্তু 5 জন একসাথে থাকি। বাহ। আপনি তো থাকেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মানে সিরাজগঞ্জে, ওনারা থাকেন ঢাকায়। তার মানে কি শুক্র শনি ছাড়া একসঙ্গে 5 জনের মিল হওয়া? এবং এই শুক্র শনিটা আমরা একেবারে একসাথে। আচ্ছা, একদম একসাথে থাকি, সবাই এক ঘরে শুয়ে থাকি গাদাগাদি করে। এবং ঘুরতে গেলে একসঙ্গে। কিন্তু আপনি তিনজনকে মেইনটেইন করলেন কি করে, যেহেতু আপনি এক জায়গায়, ভাই আর এক জায়গায়? এটা এই চ্যালেঞ্জটা কি? আমার প্রথম 2 বেবি যখন হয়, আমি তো বিয়ে করেছি তখন স্টুডেন্ট,
তারপরে আমার তো হ্যাঁ বলা চলে, আমরা দুজনই স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ভেবেইছিলাম যে আমি তো চাকরি করবই, তো আমি ইচ্ছে করে কিন্তু দুটো বেবি একসাথে নেই, পরপর একদম, যে আমি দুটো বেবিকে মানে কষ্ট যা হওয়ার একসঙ্গে হয়ে যাবে না, বাচ্চাদেরও তো কষ্ট হয় আসলে মা ছাড়া, তো 2 বছর পর্যন্ত অন্তত বেবিকে দিতে হবে, এটা মাথায় রেখে দুটো বাচ্চা একসাথে বড় করে আর কি। আচ্ছা আচ্ছা। তারপর চাকরিতে ঢুকি। ওই সময় আপনি কেমন সাপোর্ট দিয়েছেন তাকে? একেবারে প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিয়েছি। তাই? হ্যাঁ। এটা কিন্তু ঠিক বলছেন না, যেটা বোঝা যাচ্ছে। না, অবশ্যই ঠিক বলেছি, কেন ঠিক বলবো না? সাপোর্ট তো অবশ্যই দিয়েছি। আচ্ছা, কতটুকু সাপোর্ট পেয়েছেন তার কাছ থেকে ওই সময়? সাপোর্ট বলতে জনি আসলে তখন অনেক ছোট, একটা মেয়ে কিন্তু অনেক আগে বড় হয়ে যায়। আচ্ছা, মানে বয়সের আর চেয়ে। ওর বাসার অনেক আদরের। ওর মা হলো আসলে মা বলতে আমরা যে ছবিটা দেখি যে আমার ছেলেটা চেয়েছে মানে দিব, ছেলেকে মুখে তুলে খাওয়ানো, হ্যাঁ এরকম কাজে ওর দিক থেকেও অনেক সাপোর্ট দিয়েছে, কিন্তু মানে ওই যে আল্লাহ ছেলে যতটুকু সম্ভব হয়তো তার থেকে বেশি দিয়েছে, এরকম আর কি। মেয়েরা তাড়াতাড়ি বড় হয়, এটা খুব দার্শনিক কথা যে একই বয়সের দুজন নারী পুরুষ, নারী অনেক বেশি ম্যাচিউর, সংসারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া বা ধরেন কোনো গুরুতর সিচুয়েশন আসলে পরে ট্যাকল করা, দেখবেন যে নারীর অনেক বেশি। এখনো সেই নাই সিদ্ধান্ত, এখন পর্যন্ত এখনো নেয়, ভবিষ্যতেও নেবে। আচ্ছা আচ্ছা, আমার নেওয়ার কোনো সুযোগ নাই, মানে এটা হচ্ছে যে দায় এড়ানো আর কি, তাই না? হ্যাঁ, তাহলে সংসারটা গড়ে ওঠে কি করে বলেন তো আপা? আমার তো জয়েন্ট ফ্যামিলি, মানে ওই যে বললাম না ওকে অনেক কিছু করতেও হয় না, ওর অনেক কিছু হয়তো আমার শ্বশুর করে দেয়, আমার শাশুড়ি করে দেয়, আমার নয় এখন সৌভাগ্যবান, যেহেতু একসাথে থাকি অবশ্যই সৌভাগ্যবান। মানে অনেক কিছুই হয়তো ওকে পর্যন্ত বলার আগে আব্বু বলে যে, মানে বিশেষ করে আমার শ্বশুর, মানে এখন বিয়ের পর আমি এটা বলি যে অনেক কথা আমার বাবা পর্যন্ত যেতে হয় না, আব্বুকে মন খুলে সব বলা যায়। কাজেই ও অনেক লাকি ছেলে হিসেবে, আর আমি অনেক লাকি মানে ছেলের বউ হিসেবে, ওনারা আমাকে ফুল সাপোর্টটা দেয়। 3টা বেবি আসলে এই যে নিশ্চিন্তে রেখে চলে যায়, এটা তো আসলে ফ্যামিলি না থাকলে, মানে যৌথ ফ্যামিলি ছাড়া এটা সম্ভব না। কিন্তু মুশকিল হলো যৌথ ফ্যামিলি এখন তো এত কমে যাচ্ছে, নানা কারণেই, নানা বাস্তবিক কারণেই কমে যাচ্ছে। ধরেন বাবা মা বাড়িতে থাকে, ঢাকায় থাকতে চায় না, একটা বড় প্রবলেম হচ্ছে যে ওনারা থাকতে চান না, অভ্যস্ত না। কিন্তু এই সুযোগটা এখন পর্যন্ত যারা পাচ্ছে ওই সংসারটা, এবং সন্তানদের ক্ষেত্রে এটা সুবিধা হয় যে ওরা দাদা দাদি নানা নানিকে যদি একসঙ্গে পায়, এটা কিন্তু মানুষ কাঠামো গঠনে ভূমিকা রাখে, তাই না? অবশ্যই, প্রচন্ড। এবং ওদের সাথে সম্পর্ক কেমন আপনার ওখানে? বাবা মা মানে আপনার বাবা মার সঙ্গে আপনি থাকেন নাকি? নাকি আমি আমার মানে ওরা কাকে পাচ্ছে? দাদা দাদিকে পাচ্ছে, দাদা দাদিকে পাচ্ছে। এবার এটা ওদের জন্য অনেক বড় পাওয়া, ওদের খুব ভালো সময় কাটে, আমার পরিবারেরও খুব ভালো সময় কাটে, আব্বা এটা কিন্তু শুধু যে আমাদেরই ভালো লাগছে তা না, আমি তো মনে করি যে একটা বয়সে বাবা মাও কিন্তু চায় যে আমার সাথে আমার ছেলে বা মেয়ে বা আমার নাতি, আমাদের চেয়ে আমার বাবা মা আমার সন্তানদের বেশি আদর করে। এটা সবাই না, নাতি নাতিকে একটু সারাদিন খাওয়ানোর ধান্দায় থাকে, কি খাওয়াবে না খাওয়াবে, কি লাগবে সব সময় কি লাগবে, বা আমাদের কোনো ত্রুটি হলে হয়তো একটু বেশি পড়াচ্ছি বা একটু শাসন করছি, তো দাদু ভাই আজকে এটা করব না, তো দাদু ভাই বলবে হিমেল এটা আজকে হবে না। এইটা কি মানে একদম প্রথম বাচ্চা? এটা একদম ছোট বাচ্চা। ও একদম ছোটটা? আচ্ছা আচ্ছা। ওর এখন বয়স কত? ওর এখন 5। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার প্রথম সন্তান হলো কত, মানে কত বছর, মানে বিয়ের কত বছর পরে? আমাদের 8 অক্টোবরে বিয়ে হয়েছে, ও 10 হয়েছে। মানে 10 অক্টোবর ছাত্র জীবনে বিয়ে হয়েছে, ওই জন্য ভাবলাম যে ছাত্র জীবনেই না হলেন কি? আমি যখন মাস্টার্স দিচ্ছি তখন আমি কনসেপ্ট করেছি। আচ্ছা, তার মানে মোটামুটি মানে মা হয়ে ওঠা তো সহজ না। ধরেন এখন শিক্ষক হয়ে ওঠা, মা হয়ে ওঠা তো এক না, তাই না? তাহলে কোনটা কঠিন বলেন তো? সিচুয়েশনের উপর আসলে, সন্তানও অনেক সময় এটা করে দেয়, মা বানিয়ে দেয়, ছাত্র তেমনি একজন শিক্ষককে কিন্তু শিক্ষক করে দেয়। আচ্ছা আচ্ছা, অসম্ভব মা হিসেবে, মানে কোন অর্থে? সকল অর্থে, মানে সন্তানদের খেয়াল রাখা, যত্ন করা, সবকিছু। তার প্রশ্ন ছিল মা হয়ে ওঠা। ধরেন আপনি শিক্ষক হয়ে ওঠার একটা প্রক্রিয়া, যেমন উনি ভালো বললেন যে সন্তান আর সব মা তৈরি করে দেয়, মানে সন্তানের উপর নির্ভর করে মা কতটুকু কি হয়ে উঠবেন, তাই তো? এবং সেই আপনি কতটুকু হয়ে উঠলেন? আসলে না, আমার সন্তান জন্মের আগেই আমি অনেকটা মা, কারণ আমার ভাই বোন ওদের আমার বাবার বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো আমার বড় ভাই আমার থেকে অনেক বড়, মানে আমার বড় চাচার যিনি বড় ছেলে, ওর বাচ্চাগুলো থেকেই আমরা বাচ্চা কোলে নিয়ে বা সেই অনুভূতিটা আমাদের মধ্যে ছিল
যার কারণে হয়তো আর মা হয়ে ওঠা যেটা ওরা বলে যে তুমি এত বেশি করো, আসলে কি আমার মাও চাকরি করতেন, বাবা মা দুজন চাকরি করতেন। তো আমার না ছোট্টবেলার যে একটু কমতিগুলো মনে হয় যে আমিও তো চাকরি করি, এটা যেন না হয়, সর্বতভাবে চেষ্টা করি যে ওদের সবকিছু যেন ঠিক থাকে। মানে কোনোভাবে অপূর্ণতা বোধ তৈরি না হয় সন্তানের মধ্যে। এটা খুব কঠিন, চাকরিজীবী মায়েদের জন্য এটা ম্যানেজ করা খুব কঠিন। আমি 4 বছর চাকরি করিনি শুধু বেবিদের জন্য, যে আচ্ছা তখন কি ছুটিতে ছিলেন? না, তখন আমি চাকরি করিনি, আমি বাচ্চারা ছোট ছিল তখন। একদম। বাহ, এটা বিরাট স্যাক্রিফাইস। হ্যাঁ, দুটো তো পাশাপাশি হয়েছে না, খুব বয়স তো খুব গ্যাপ তো খুব বেশি না, যার জন্য তখন সুযোগ ছিল না আর কি চাকরি করার। মাস্টার্সে যখন কনসেপ্ট করলাম তখন আর চাকরির কথাই আমি ভাবিনি, যে ওকে একটু বড় করব, আরেকটাকে বড় করব, তারপর চাকরি। বাহ, এটা অনেক বড় ব্যাপার। ধরেন এই সময়টায় বাবার অনেক বেশি রোল প্লে করতে হয়, তাই না? যে মা তো তার দায়িত্বটা পালন করছেন, কিন্তু বাবার কিন্তু পেছন থেকে অনেক কাজ করতে হয়। হ্যাঁ, তা তো তাই না? এবং সেটা এই যে খুব স্মাইল, এই ছোটটা নাকি? এটা ছোটটা। বাহ, আচ্ছা। ওদের নামগুলো কি কি জানো? ঈশান, ইমাজ, ইরাশ। আচ্ছা, এই কারণে জিজ্ঞেস করলাম, নামগুলো একটু ডিফারেন্ট, এবং নামগুলো আপনারা রেখেছেন? না, ও রেখেছে। আমি রেখেছি। বড়টার নাম হচ্ছে হিমাদ্রি মাহমুদ, মেজোটা হচ্ছে হিমাচল মাহমুদ। হিমাচল? হ্যাঁ, আর ছোটটা হিতৈষী মাহমুদ। আচ্ছা, হিমাচল ও কি স্কুলে যায় এখন? তিনজন স্কুলে যায়। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। এবং আমরা যেটা দেখি যে আপনারা প্রচুর ঘোরেন, তাই না? কিন্তু আপনার যে চাকরি, শিক্ষকতায় যে প্রচুর ঘোরাঘুরি, দেশের বাইরেও প্রচুর আপনারা ট্রাভেল করেন, হ্যাঁ, এত সময় কোত্থেকে বের করেন? আসলে বের করে নিতে হয় আর কি, এর মাঝে বের করে নিতে হয়। কিন্তু লাগে না, যেমন ঈদের আগে আমরা একটা বড় সড়ো ছুটিতে কিন্তু থাকি। ঈদে বাইরে থাকেন? না, ঈদের আগে পরে তো আমার প্রফেশনের ছুটিতে কিন্তু থাকে, মানে স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। আর ওর যেটা হয়েছে যে ও তো নিজেদের বিজনেস, আমার ছুটি হলে ও ম্যানেজ করে নিতে পারি আর কি, ওনার জন্য সহজ, আমার জন্য নিজের বিজনেস থাকে, এটা সহজ। দুজন যদি দুদিকে চাকরি করতাম তাহলে হয়তো সম্ভব ছিল, খুব কঠিন হতো। এটা কোথায়? এটা মেঘালয়। আচ্ছা আচ্ছা, বাহ, এটা রিসেন্ট ছবি সম্ভবত না? হ্যাঁ, রিসেন্ট ছবি। মেঘালয়ে আপনাদের কিছু ছবি দেখলাম, অদ্ভুত সুন্দর। মেঘালয়টা আমাদের ঢাকা থেকে যারা যেতে চায় তাদের জন্য সহজ রুট কোনটা? সিলেট হয়ে টাওকি বর্ডার হয়, টাওকি বর্ডার যেটা যায়, ওখান থেকে আপনারা এই যে জিবে বা চান্দের গাড়ি বলে ওগুলো চলে গেছেন না? অ্যাভেলেবল গাড়ি পাওয়া যায় ওখান থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গা, মানে ধরেন কারো সুযোগ থাকলে যাওয়া উচিত আমি মনে করি। কিন্তু ধরেন আমাদের বান্দরবানও তো ওরকম অনেকটা সুন্দর নাকি? না, ওয়েদারের ডিফারেন্স। আচ্ছা, ওটা হচ্ছে আপনি ঢোকার পর থেকেই ফিল করবেন যে আপনি কোথাও মানে অন্য একটা মেঘের দিকে যাচ্ছি, পাহাড়, অন্য একটা অনুভূতি আর কি, সেটা আসলে মানে আমরা ক্যামেরার চোখে বোঝানো সম্ভব না, ক্যামেরা দিয়ে এত এই সৌন্দর্যটা ধরা সম্ভব না, এত সুন্দর জায়গা, খালি চোখেই দেখতে হবে ওটা। বাহ, এই যে সিলেট থেকে যাওয়াটাই সহজ? হ্যাঁ, সহজ। চেরাপুঞ্জি হয়ে আমরা কতক্ষণ লাগে ওপারে বর্ডার পার হওয়ার পরে? 2 ঘন্টা। 2 ঘন্টা ওই যে চান্দের গাড়িতে? হ্যাঁ, চেরাপুঞ্জিতে যেতে লাগে। চেরাপুঞ্জি, তারপরে আসলে চেরাপুঞ্জিটাই কি মেইন? আপনি বর্ডার পার হওয়ার পর থেকে স্পটগুলো পাবেন। ডাউকিতেই একাধিক স্পট, মানে যাওয়ার পথেই দেখতেই যাচ্ছেন আপনি এখন যেখানে স্টে করেন। আচ্ছা, এবং স্টে করার ব্যবস্থা খুব ভালো, সব জায়গায় আছে এবং সিকিউর। বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে এটা একটা বড় এখন পর্যন্ত চ্যালেঞ্জ, যে আপনি বাংলাদেশের সাথে আরেকটা পার্থক্য দেখেছি, যে ওই জায়গাটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, আপনি বাদাম খাচ্ছেন, খোসাটা ফেলতে পারবেন না, ওই ওরিয়েন্টেশনে ওইরকম যে কেউ ফেলে না। এবং ধরেন আমি মুড়ি খেয়ে থাকে না, আমরা ফেলে দেই, আমি ফেলে মনের ভুলে, যেটা আমরা করি সচরাচর করি আর কি, আমাকে মনে হয় কেন ফেললেন? আচ্ছা, যিনি মুড়ি বিক্রি করছেন তিনি বলছেন যে আপনি এটা কেন ফেললেন, আমি বললাম দুঃখিত ভাই, বুঝিনি, আমি তুলে দিচ্ছি, তুলে আবার বাস্কেটে। একটা সিস্টেম তৈরি করে দিতে হয়, না হলে আমরা ওই যে দীঘায় দেখেছি, যে দীঘায় তো লেখা আছে সাইনবোর্ড, যেখানে ময়লা যদি কোনো দোকানদার ফেলে তার জরিমানা 500 রুপি, আর কোনো ক্রেতা ফেললে তার জরিমানা 50 রুপি। ফলে দোকানদাররাই এটা প্রোটেস্ট করে যদি কেউ ফেলতে চায়, ফলে ওখানে আপনি কোনো ময়লা দেখবেন না। আর আমরা আমাদের জায়গাগুলো তৈরি করতে পারি না। আর একটা ছোট বিরতি নিয়ে আসছে, আরো অনেক গল্প হবে, আপনাদের ঘোরাঘুরি নিয়ে আরো অনেক গল্প হবে। দর্শক, ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা ফেরদৌস হিমেল এবং তার জীবনসঙ্গী জনি মাহমুদ আমাদের সঙ্গে আছেন। এটা কি আপনাদের ঘরের মধ্যে? এটা শিলংয়ের ছবি।
শিলংয়ে ও কোনো ইসে রিসোর্ট কি? এটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আছে ওখানে একটা। ও আচ্ছা, ওখানেও আছে, মানে ওখানে কি রবীন্দ্রনাথকে খুঁজতে হয়? হ্যাঁ, আচ্ছা। না, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো যেখানে যায় একটু রবীন্দ্রনাথকে খোঁজে আর কি। তা তো অবশ্যই, তাই না? ওরা ঘরের মধ্যে রবীন্দ্রনাথকে খোঁজে। হ্যাঁ, খোঁজে মাঝে মাঝে। এখানেও কিন্তু রবীন্দ্রনাথ আছে। হ্যাঁ, ওই তো রবীন্দ্রনাথ ওখানেই না এটা? হ্যাঁ, ওখানেই। আচ্ছা, এটা শিলংয়ে? হ্যাঁ, শিলংয়ে। আচ্ছা আচ্ছা, সুন্দর। এখানে কবে গেলেন আপনারা? এই তো রিসেন্টলি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। না, যে জায়গাটা ছিলাম আগে, যে আমাদের পর্যটনে বাংলাদেশের সঙ্গে এত বেশি পার্থক্য একটা পাশের দেশেই দেখেন, এবং যারা বাইরে ঘুরতে যায় তারা এই যে বলেন একটা আপনি মুড়ির প্যাকেট ফেললেন না, কারণ কি ওইখানে সিস্টেমটা এরকম নাই। হ্যাঁ, যে আপনি যে ফেলবেন আপনাকে নানা জায়গা থেকে প্রোটেস্ট করবে। ওখানে কেউ ফেলে না, ফেলেই না। আমি দেখিনি কাউকে ফেলতে। মানে আপনার ড্রাইভার আপনাকে বলে দিবে যে আপনি গাড়ি থেকে কিছু থ্রো করবেন না। তার মানে ওরা ট্রেন্ড। আর আসলে মানুষকে বলে যতটা শেখানো যায়, আপনি যা করবেন আপনার সন্তান সেটা করবে। রাইট, ওরা দেখেই অভ্যস্ত যে আমরা এই কাজটা করব না। আরো মজার বিষয় হলো ড্রাইভার, আমরা তো একটা গাড়ি আমরা সাথে রেখেছিলাম 7 দিন। তো ড্রাইভারের জন্য সব রেস্টুরেন্ট, সব হোটেলে, রেস্টুরেন্টে, আবাসিক বলেন বা সব জায়গায় থাকা ফ্রি, খাওয়া ফ্রি। হ্যাঁ, ওরে বাবা, ওরা থাকছেও ফ্রি। চিন্তা করেন আপনি পর্যটনকে বিকশিত করবার জন্য তারা কত ইনিশিয়েটিভ নেয়। আর আপনি আমাদের বিভিন্ন বড় বড় স্পটে ইভেন ভাড়া এত সস্তায় ঘোরা যায় ইন্ডিয়াতে, তাই না? ইন্ডিয়াতে এক্স্যাক্টলি। মানে আপনি কক্সবাজারে যান, হোটেলের ভাড়া দেখেন, ইভেন ঢাকার আশপাশে গাজীপুর টাজীপুরের রিসোর্ট গুলো যে ভাড়া, কজন লোকের পক্ষে এফোর্ড করা সম্ভব বলেন? ড্রাইভারের একটা রুম তারা ফ্রি দিবে, এটা তো আমরা ভাবতেই পারি না। ভাবাই যায় না এখানে। এটা আমরাও জানতাম না। আমরা জানতাম না। আমাদের ড্রাইভার, আমরা যেখানে যাচ্ছিলাম স্পটে, ও যে কোনো হোটেলে ঢুকে ও খাবারটা ফ্রি খেয়ে নিচ্ছে, কারণ এটা ওর জন্য ফ্রি। আমরা যেখানে খাবো ওর জন্য খাবারটা ফ্রি। এটা কত বড়, এটা রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া পর্যটন বিকশিত হয় না, তাই না? এবং আমাদের ধরেন মুখে মুখে অনেক কিছু বলি আমরা, কিন্তু আমাদের মজার বিষয় কি আসলে ওখানে যে সবকিছুই ন্যাচারাল তো অবশ্যই, কিন্তু ওটাকে দেখা মানে দর্শনীয় করে তোলা হয়েছে। আপনি একটা ঝর্ণার উপরও দেখতে পাচ্ছেন যেখান থেকে পড়ছে, নিচটাও দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাকে কোথাও হাঁটতে হচ্ছে না। উপর পর্যন্ত যাচ্ছেন গাড়িতে, নিচেও যাচ্ছেন গাড়িতে। তার মানে কি এই রুটটা যদি না থাকে আমরা অনেকেই যেতাম না। মানে একটা সুন্দর জায়গা, সেটা দেখানোর জন্য রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছে। আমাদের এখানে দেখবেন যে অসংখ্য বড় সুন্দর স্পট, আপনি যেতে জান হারাম হয়ে যাবে। ওই অবকাঠামো সম্ভবই না, ওই অবকাঠামো গড়ে তুলছি না, তাই না? আবার ওখানে যাবেন, ওখানে গিয়ে আরামে ঘুরবেন, নানা রকমের বিপত্তি কিন্তু এখানে আছে। আমরা একটু সমালোচনাই করছি, কারণ আমরা তো চাই আমাদের বাংলাদেশ এত সুন্দর, কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না তো। হ্যাঁ, আমার এটাই বারবার মনে হয়েছে যে সিলেট কিন্তু অনেকটাই এরকম। সিলেটটাও চা বাগান, আমরা শিলং চা বাগান দেখতে যাচ্ছি, কিন্তু সিলেট তো আবার আছে। হ্যাঁ, আমরা ধরেন যে আরো যদি এদিকটাতে যাই, পঞ্চগড়ের ওই বর্ডারটা পার হয়ে যদি আমরা যাই, তাই না, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আমরা বন দেখতে যাচ্ছি, আমরা চা বাগান দেখতে যাচ্ছি। তো আমাদের চা বাগান দেখতে আমরা কবার যাচ্ছি, রাইট? আর আসলে কি সেই ব্যবস্থাগুলো আছে কিনা? না, এটা আমাদের এটা পারি না কেন বলেন তো? আমাদের মানসিকতার সমস্যা নাকি? না, হয়তো প্ল্যানিংটা সেভাবে নেই, আর আমরা হয়তো বেনিফিটটা যে কতটুকু আসবে ভাবতে পারছি না। আমরা পর্যটনটাকে ব্যবসা হিসেবে এখন বুঝতে পারি না, ভাবতে পারছি না যে আসলে এটা কত বড় একটা বিজনেস। তবে আশা করি ভালো কিছু হবে সামনে, এই বাধাগুলো থাকবে না। আশা করতে দোষ নাই, কিন্তু কোনো লক্ষণ দেখে না না না। আরো মজার বিষয় হচ্ছে, আমি ওই কাছারি বাড়িতে যখন গেলাম শিলং, ওখানে কিন্তু আমাদেরকে ছবি তুলতে দিল, আমাদেরকে ঢুকতে দিচ্ছে, কথা মানে টাচ করতে দিচ্ছে, দেখতে দিচ্ছে, সব করতে দিচ্ছে। আপনি কিন্তু শাহজাদপুর বা অন্য কোথাও আমাদের দেশে এত সিকিউরিটি ম্যাটার। আপনি সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানে এই যখন গ্রীষ্মকালে জারুল কৃষ্ণচূড়া ফুটে থাকে, সেখানে ছবি তুলতে দেয় না, ক্যামেরা নিয়ে দাঁড়ালে বলে যায় সে সিকিউরিটিরে বলে ছবি তোলা যায়। আরে ভাই, গাছের ছবি তুললে তোমার কি সময়? এখানে সিকিউরিটি সমস্যাটা কি? আমি সিরাজগঞ্জে যে ইভেন্টটা করছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 5 তারিখে, তো আমাদের কাজই হচ্ছে যে আমরা পরিবেশ, প্রকৃতি, প্রাণ যেখানে আছে সেটা নিয়ে কাজ করব। আমার বাসার সামনে পদ্মপুকুর নামে একটা পুকুর আছে, যেখানে কোনো পদ্ম নাই, মানে পদ্ম লাগালে চারাটা থাকে না। এখন মানে পুকুর আছে, পদ্ম নাই, কিন্তু নাম পদ্ম পুকুর ছিল। তো আবার আপনি যে পদ্ম লাগাবেন পারবেন না, সেখানে আবার প্রশাসনের অনুমতি নিতে হয়। সাধারণ লোকজন তো সাধারণত এইসব কাজ করবে না। তো মানে এত আমলাতন্ত্র, ফর্মালিটিজ মেইনটেইন করতে হয়, সিকিউরিটি, আমলাতন্ত্র, ফর্মালিটি এত বেশি আমাদের, ফলে পর্যটন বিকশিত হবে কি করে? আর যেখানে একটা ভালো স্পট তৈরি হয়, সেখানে কিছু লোক, ওই লোকাল লোকজন একসঙ্গে বড় লোক হতে চায়। মানে সে জিনিসপত্রের দাম আকাশচুম্বী রাখবে, একটা হোটেল বানিয়ে আকাশচুম্বী ভাড়া রাখবে। ওখানেও কিছু জিনিস আপনি স্পটগুলোতে যে খাবারটা খাচ্ছেন, আপনি 2 পিস আনারস বেশ দাম দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ,
ওখানেও তাই, কিন্তু আমি বলি যে বিজনেস করো কিন্তু জিনিসটাকে ঠিক রেখে। রাইট, মানে এই জায়গাটায় আমাদের অনেক কাজ করবার আছে এবং আমরা বাংলাদেশের তো অনেক কিছু দেখানোর আছে, তাই না? একটা সময় ছিল রিক্সা দেখার বিষয়, আপনার শাড়িটার মধ্যেও কিন্তু রিক্সা আছে, রিক্সা পেন্টিং আমাদের ঐতিহ্যগুলোকে আমরা আসলে একটা গ্রুমিং এর মধ্যে নাই। আমি তো মাঝে মাঝে ব্লাউজ পরি বা অধিকাংশ সময় ব্লাউজটা কাপড়টা আমি নেই গামছা থেকে, আচ্ছা, গামছার ব্লাউজটা পরি। তো আমাকে অনেকেই অনুষ্ঠানে হয়তো কোনো অ্যাওয়ার্ড ফাংশনে গেলাম তখন বলবে যে আপনার না এটা পরে আসা উচিত হয়নি। তার মানে ঐতিহ্যকে লালন করাটা কে সবাই সবভাবে নিচ্ছে না। উনি মনে করছেন যে শিক্ষক মানেই ওনাকে এটা পড়তে হবে। না না, উনি হয়তো ভাবেন যে আরো ক্লাসিক কিছু, আরো দামি কিছু, হ্যাঁ আরো গর্জিয়াস কিছু, কিন্তু এইটার মধ্যে যে একটা র ম্যাটেরিয়াল আছে আমাদের, মানে আমরা আমাদের হেরিটেজটাকে রাখি না। ধরেন এই যে শাড়িটার মধ্যে দেখেন কতগুলো কাজ, তাই না? বাংলা সিনেমার অনেকগুলো নাম, গোলাপি এখন ট্রেনে। আপনাকে বলতে পারি হলফ করে যে আপনি এই শাড়িটা পরে সব জায়গায় যেতে পারবেন না। কেউ ধর্মের একটা অনুষঙ্গ এনে দিবে যে মানুষের ছবি আছে, কেউ বলবে যে সিনেমা, বাংলা সিনেমার একটা এবং তাও কি গোলাপি এখন ট্রেনে, অন্তরে সুতরাং ভাত দে, জীবন থেকে না, সব সিনেমা আছে কিন্তু এটার মধ্যে, এবং সবই আমাদের বিখ্যাত সিনেমা, সব বিখ্যাত সিনেমা। এবং এইটা করতে গিয়ে এখানে যে চিন্তার বহিঃপ্রকাশটা, আমরা সেই শিল্পীদেরকেও কিন্তু এই মূল্যায়নটা করছি না। মানে আপনি হেরিটেজকে রক্ষা করবেন, যিনি হেরিটেজটাকে লালন করেন তাকে তো পৃষ্ঠপোষকতা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে হোক, তাই না? ওই জায়গাটাও তার ঘাটতি বড় ধরনের। আপনাকে আমাকে এগুলো পড়তে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, দেখবেন আপনাকে দেখে, কারণ আপনাকে যারা ফলো করছে আপনাকে দেখে কিন্তু তারা এটা পছন্দ করে। জনি ভাই পাঞ্জাবিটাও কিন্তু সুন্দর, সেখানে যদিও নেই, কি বলে হেরিটেজ নেই, কিন্তু না এখানে কিন্তু আছে। দেখেন সুতার কাজটা, এটা তো আমাদের ঐতিহ্য। আচ্ছা আচ্ছা, রাইট, কাঁথা সেলাই দিয়ে করা, এটা কিন্তু আমাদের ঐতিহ্য। রাইট। না, পোশাক নির্বাচন কে করেন, আপনি না ভাই আপা? সবসময় আপনার পোশাকও? হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমাম টাইম কালার টালার গুলো আমি পছন্দ করি। এটা তার পছন্দেই কেনা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি পছন্দ করে দিয়েছেন। আপনি থেকে পছন্দ করে কখনো শাড়ি কিনে দেন না? হ্যাঁ, অবশ্যই কিনে দিই। সেটা পছন্দ হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়, সব সময় না, মাঝে মাঝে হয়। আচ্ছা, সব সময় হয় না। নরমালি কি হয়, মানে ঈদ বা অন্যান্য উৎসবের পোশাকগুলো কি আপনারা একসঙ্গে কেনেন? হ্যাঁ, একসাথে, সেটা আমরা একসাথে কিনি, একসাথে কালার হবে, ইভেন বাচ্চাদের নিয়ে বের হই, হবে, এগুলো সব আমরা একসাথে বসে বাছাই করি। কিন্তু বিয়ের পর কি হতো ঘটনাটা? ধরেন পোশাকের বাইরে বাজার করার ক্ষেত্রে কি হতো? বাজার জনি এখনো কোনোদিনই করে না। বাজার না, আমি অভ্যস্ত না বাজার, অভ্যস্ত না। এবং আরেকটা মজার বিষয় হলো আমার আবার এটা খুব পছন্দের কাজ। হ্যাঁ, খুব পছন্দ করে বাজার করতে, ও নিজে করে। আমি বলিনি যে তুমি এটা আনো, কারণ আসলে আমার এটা করতে পছন্দ। আমি সত্যি অভ্যস্ত না বাজার করে আর কি। আমি জানি না আলু কত করে, পেঁয়াজ কত করে। আপনি কোনোদিন বাজার ছোটবেলায় করতে হয় নাই? না না, কখনো করতে হয় না। তার মানে আপনি মাছ তো কিনতেই পারেন না? না, জনি বাজার করতে হয় না, বলতে পারবে না যে আমার বাসায় কোথা থেকে চালটা আসে, কোথা থেকে ডালটা, মানে বলতে পারে। আব্বু বলতে পারবে খানিকটা, মানে ওর বাবা, কিন্তু এই ক্রেডিটটা এটা তার অবদান আর কি। সে আছে বিধায় আমি এত নিশ্চিন্ত থাকতে পারি আর কি। এখন এমন হয়েছে কেনাকাটার বিষয়ে যে আব্বু আম কোথা থেকে আনবে আমাকে বলবে যে হিমেল। মানে শুধু যে আমার টুকুই করি তা না, আমার শ্বশুর বা আমার ননদ এরাও বলবে যে আমাকে ঝামেলায় কেউ জড়ায় না। তাহলে সংসারে কাজটা করেন কি আপনি? শুধু খান? এটা কিন্তু একটা বাঙালি পুরুষ হিসেবে সে খুবই সৌভাগ্যবান, কিন্তু বাঙালি নারী হিসেবে আমি সৌভাগ্যবান যে আমার উপর ডোমিনেট করার চেষ্টাটা তার কখনো, তাই না? আমার পর্দা কি কালার হবে, আমার বিছানার চাদরটা কি কালার হবে, আমি কেমন হাড়িতে মানে আছে না অনেকে যেটা করতে পারবেন, এটা ধরতে এই শাড়িটা তুমি পরতে পারবে না, এইটা না, মানে হাজবেন্ড হিসেবে যে ডমিনেট করাটা, না সেটা নাই। এবং এইটা নাই কেন বলেন তো? ভালোবাসা সব হাজবেন্ড ওয়াইফের মধ্যেই থাকে না। জনি না, একটু বলি যে আমার শাশুড়ি গ্রামের মানুষ, তো অনেক কিছুই উনি অনেক সহজ সরল। আপনার লেক কিন্তু আপনি তৈরি করছেন, নদীটা কিন্তু বহমান, তো গ্রামের মানুষগুলো কিন্তু এখন ওই জায়গায়, তাদের মধ্যে অনেক অসঙ্গতি থাকবে। নদীর পাড়ে গেলে আপনার পা ভিজে যাবে, কাদা লাগবে, সব ঠিক আছে, কিন্তু তাদের সরলতাটা জনের মধ্যে আছে। বাহ, সহজ সরল স্বামী। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে কথা শুনতে হয়, বাজারের জন্য কথা শুনতে হয় মাঝে মাঝে আর কি। আমি এড়িয়ে যাই আর কি। সচেতন এড়িয়ে যেতে পারেন আর কি। হ্যাঁ, এড়িয়ে যেতে পারি। ব্যাকআপ আছে। হ্যাঁ, ব্যাকআপ আছে। এটা কি আপনাদের গ্রামের বাড়িতে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে। ভালো। এই যে বাচ্চাদেরকে নিয়ে একদম ধান ক্ষেতের আলে বসে
মানে শ্যালো মেশিন বলে, শ্যালো মেশিনে পানি দিচ্ছে আমরা আর কি। অভ্যস্ত এগুলো। হ্যাঁ ওইটু গ্রাম বাংলাদেশ মানে তো আসলে গ্রাম, তাই না? আমার ছেলেদের কাছে ওর এটা হচ্ছে আমার দাদা শ্বশুর বাড়ি, আসলে এই জায়গাটা ওদের কাছে মানে সবকিছু। বাহ, মানে ওরাই বলবে, অনেকে আছে না গ্রামে যেতে চায় না, না এটা আমার বাবার বাড়ির ওখানে। আচ্ছা, তো এটা কোথায়? এটা এটা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি কিন্তু একই জায়গায়। ও একই জায়গায় কি? হ্যাঁ দুজনেই বাড়ি ওর হচ্ছে সিরাজগঞ্জ। শাহজাদপুর, আমার হচ্ছে সদর। ও কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি একদম। আচ্ছা আচ্ছা, ওদেরটা জেলা শহরে, আমাদেরটা থানায় আর কি। এটা হচ্ছে আমি যখন প্রথম তেজগাঁ কলেজের চাকরি ছেড়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গেলাম, তো বেবিদেরকে তখন আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম। এবং এই ছবিটা আপনি ক্যাপশন দিয়েছিলেন বোধহয় যে কি গ্রামের গন্ধ, এরকম কিছু একটা। এবং বাচ্চাদেরকে ওইটাই চেষ্টা করছেন যে অন্তত বাংলাদেশের ওরা ফিলটা গ্রাম দেওয়া। পছন্দ করে, খুব ওদের ভালোবাসে গ্রাম। ছোটবেলা থেকেই গ্রাম পছন্দ। এই যে একদম এটা আমার বড় ছেলে। এটা ও বড়টা যখন ছোট এটা ছিল, আমার বড় বড়টার বয়স কত এখন? এখন বড়টা প্রায় 14 বছর। 14 বছর, বেশ বড় তো। হ্যাঁ ও পড়ে কিসে? 8 7 7 এ পড়ে। বাহ, এটা মানে বাংলাদেশকে যদি দেখাইতে হয় সরিষার দিনে নিয়ে যেতে হবে গ্রামে, তাই না? আচ্ছা, এটা কি আপনারা ফ্যামিলি পিকচার? হ্যাঁ ফ্যামিলি পিকচার। ওই ভদ্রলোককে আরেকজন? উনি ওটা আমার দুলাভাই। ননদের আচ্ছা আচ্ছা, দুলা ভাই। হ্যাঁ আমার দুলাভাই, পাশেরটা আমার বোন, দুইটা আমার ভাগ্নি, ওটা আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। না এই যে একসঙ্গে থাকতে পারা, বিশেষ করে গ্রামে, এটা এখন পর্যন্ত আছে। না, আপনি ড্রেস কোড বললেন না, দেখেন আমি আর আমার ননদ কিন্তু ব্লু। ও আচ্ছা, এটা খেয়াল করি নাই তো। মানে আমরা কিন্তু ওটা অনেক কি পরিকল্পিত? সময় হ্যাঁ আমরা বাসায় কিনি কেমন, শুধু আমার ননদ না, আমার ফুফাতো ননদ, চাচাতো ননদ বা মামি শাশুড়ি, চাচি শাশুড়ি, ওরে বাবা। আমরা কিন্তু একই ড্রেস। ওরে বাবা, মানে ঈদের সময়? ঈদের সময় আমরা সবাই, একটা ক্যাটালগ ধরে জিনিস কিনবো, যার ভাগে যেটা পড়ে গেল, কিন্তু একই জিনিস বাহ, পরি এটা তো আমরা। একটা বিরাট ব্যাপার। মানে অন্তত সংসারকে রঙিন রাখার ক্ষেত্রে এটা যেটা শুরু আমার করেছিলাম। শ্বশুরের কাছ থেকে শেখা। উনি কখনো দুই জিনিস কেনে না বাসার কারোর জন্য, পরিবারের সবকিছু আমার শ্বশুর দেয়। মানে মাথার উপরে এরকম একজন বট গাছ থাকা, এটা এটা বিরাট হ্যাঁ। ব্যাপার। এটা আল্লাহর রহমত। রাইট। এবং উনি সুস্থ আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন। এবং আমরা এই অনুষ্ঠান থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম এক করে রাখতে পারছেন। যে এখন তো ধরেন নিউক্লিয়ার সব ভেঙে ভেঙে ছোট 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 হয়ে যায়, তাই না? একই ঢাকা শহরের মধ্যেই 3 সন্তান 3 জায়গায় থাকে, তাই না? নানা কারণেই এইটা ভেঙে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনাদের ফ্যামিলিটা একেবারেই এই সময় এসে কিন্তু খুবই ইউনিক। আমরা বলবো যেটা খুবই একটা সৌভাগ্যবান আপনারা সবাই, আমরাও যেরকম একটা ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলছি। আর একটা বিরতি নিয়ে আসছি, দর্শক ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানে সংসারের গল্প ও দাম্পত্যের আড্ডা। আজকে আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা ফেরদৌস হিমেল এবং তার জীবনসঙ্গী আমাদের সঙ্গে আছেন জনি মাহমুদ। জনি ভাই, আমরা যে জায়গাটাতে ছিলাম যে যৌথ ফ্যামিলি, এখন পর্যন্ত আপনারা একটা অন্যরকম ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছেন। যেই প্রশ্নটা আমরা এই অনুষ্ঠানে সবাইকে করি যে একটা সংসার সুখী হয় কি কারণে, ধরেন ওই প্রবাদ সংসার সুখের রমণের গুণে, ওইটা কি? মানে আপনাদের ক্ষেত্রে কি হয়? আমার যেটা মনে হয় সংসার সুখের, যেমন আমাদের কথা আমরা বলি, আমরা ভালো আছি, ভালো থাকাটা আমাদের, আমি বলবো যে ইমেলের জন্য ভালো আছি, ও ভালো রেখেছে। তার মানে এই যে রমণের গুণে? হ্যাঁ সেটাই। এমনিতে আপনাদের ফ্যামিলির মানে আপনাদের সংসার সবচেয়ে সুন্দর জিনিস কোনটা? আমাদের একসাথে থাকাটাই সবচেয়ে সুন্দর। কিন্তু আপনি একসাথে থাকতে পারেন শুক্র শনিবার। একসাথে থাকা মানে কিন্তু আসলে গায়ে গা লাগিয়ে থাকাটা না। আচ্ছা, আপনি জানেন না, এমনও সময় ছিল আমার বেবি তো খুব ছোট রেখে আমি অফিস করতাম, তেজগাঁতেও যখন করতাম, তো ও পানি খেতে আমাকে জিজ্ঞেস করতো, মা পানি খাবো? ওরে বাবা, মানে এত নির্ভরতা। হ্যাঁ, মা হাত কেটে গেছে, ওষুধ দিব? ও বসে থাকবে, আমি এখনো না করে, বলা পর্যন্ত। এখনো ওটাই ওর করে। বাবা যদি বলে তোমার কষ্ট হচ্ছে তুমি এটা খাও, খাবে না। মা আমি কি এটা খাবো? তার মানে কি পাশে থেকেও কাছে থাকা যায় না, বাহ। কিন্তু আমি কিন্তু দূরে থেকে ওদের সাথে অ্যাটাচড। তার মানে একসঙ্গে না থেকেও একসঙ্গে থাকা হ্যাঁ, যায়, আমি সবসময়- আবার একসঙ্গে থেকেও বিচ্ছিন্ন হ্যাঁ হয়ে যাই আমরা অনেক সময়, তাই না? এটা একটু বড় বিষয়। এখানে এই ভদ্রলোক কে? আপনার শ্বশুর? আমার বাবা। না, আপনার আমার বাবা। শ্বশুর। ও আপনার শ্বশুর? আমার শ্বশুর। বাহ, ওরা সবাই বেঁচে আছেন। হ্যাঁ এটা বিরাট ব্যাপার। সবাই এবং আপনারা সবাই একসঙ্গে দুই ফ্যামিলির লোকজন হন মাঝে মধ্যে? হ্যাঁ প্রায়ই হই আমরা, আচ্ছা আচ্ছা। প্রায়ই হই আমরা। তখন কি হয়? ঘটনাটা কি ঘটে? তখন আমাদের ঘটনাটা যেটা হয় আসলে আমার বাবা মা, ওই বাবা মা যে আসতে চায় না বাড়ি রেখে। আমার বাবা তো শিক্ষক ছিলেন, শিক্ষকদের একটা দোষ কি জানেন, তারা আমার বাবাও শিক্ষক হ্যাঁ ছিলেন। সম্মান পেয়ে অভ্যাস হয়ে শিক্ষক? যায় তো। হ্যাঁ, উনি শিক্ষক। আমারও তাই, আমিও কম আসি কারণ ওই ইনি যে আমার শাশুড়ি। ভালো আচ্ছা, লাগে। আচ্ছা। এটা আমার বাবা আর মা। আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, এটা আমার অফিসে। ও আপনার অফিসে? হ্যাঁ, এটা আপনার আমার অফিসে গেছেন অফিসে, ওনারা? হ্যাঁ, বাহ। আসছেন। তো যেটা হয় যে ওনারা ওই জায়গাটা বের হলি স্যার
স্যার আমি একটু ধরি, স্যার আসেন বসেন, এটা তারা ছাড়তে পারে না। পুরো শহর তার আসতে ছাত্র চায় দিয়ে না। ভরা, হ্যাঁ, পুরো শহর তার ছাত্র দিয়ে ভরা, যেখানেই যার যায় কারণে সেখানেই ছাত্র সালাম সালাম, মানে থাকে না আসতে চায় না। স্যারের খুব যে ভালোবাসার মানুষ আমার বাবা সবার, ওনারা আসতে চান না। তো যেটা হয় আসলে আমার সবচেয়ে ভালো লাগাটা তৈরি হয়, যে আমার তো খুব ভালো লাগে যে আমার তো কখনো তাদেরকে আপ্যায়ন করতে ইচ্ছা করে। মজার বিষয় জনি জানে যে আমি যদি এখনো বাবার বাড়িতে যাই আমি কখনো ভাত বেড়ে খাই না, আম্মা দিবে না। ওরে আমার মা না, আমার মানে মানে এখনো কি বলে মানে বউ না, আমার মা, ও আপনার মা আমার এখন মা পর্যন্ত এখনো আম্মা ভাত বেড়ে হাতে করে এনে বলবে যে তুমি এটা খাও। বাহ, মানে শুধু জনি ভাই যে আল্লাহ তা তো না, আপনিও তো তো মানে আমারও তো ইচ্ছে করে যে তাদেরকে একটু আপ্যায়ন করি, এই সুযোগটা যখন পাই তখন ভালো লাগে। রাইট, এটা একটা বড় বিষয়। এবং ধরেন আপনার যেটা বললাম যে সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে একসঙ্গে থাকা, একসঙ্গে। কিন্তু আপনাদের ঝগড়াঝাটি হয় না? ঝগড়াটা আমিই করি, ইচ্ছে করে? আমি চুপ করে থাকি। আচ্ছা আচ্ছা, all না ইচ্ছে করে time- না, তাহলে ঝগড়াটা হয় না তো, এক পেশে তো ঝগড়া হয় না সেটা আসলে। হয় না। এজন্যই হয় না, যেহেতু আমি চুপ করে থাকি তাই আচ্ছা, হয় না। আচ্ছা, মানে আমি মাঝে মাঝে না, সব সময় আমি এই যে আমাদের বাড়িতে করি এটা। আচ্ছা, এইটা একসঙ্গে ও এইটা বললাম না যে শুধু আমার দেব ননদ না, আপনি এদের কারো নাম বলতে বললে আমি সবার নাম বলতে পারবো না, হ্যাঁ। মানে কিন্তু আমরা একসাথে খাই। আচ্ছা আমি সেদিন আমি রান্না এটা করেছি আমাদের গ্রামের কিন্তু। বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনি জানেন যে ডেচকি ভরে না রানলে আমাদের বাসায় কোনো বেলা রান্না হয় না, এবং আশেপাশে যত পোলাপান আছে আমার ছেলেরা তাদের কাউকে ছাড়া খায় না। ওরে বাবা, ইভেন জনির এইজে যারা আছে, জনি তাদেরকে ছাড়া এখানে খায় না। যারা আছে সবাই কিন্তু আমাদের রিলেটিভ, বাইরে কেউ নেই। আমরা কিন্তু নরমালি বাড়িতে গেলেও সমস্ত আত্মীয়স্বজনরা সবাই একসাথে খায়। থাকে না, চাচারা চাচতো চাচারা সবাই একসাথে মানে আমরা চাচতো চাচা, তার ছেলে মেয়ে বা তার রিলেটিভস সব আমাদের বাসায় থাকে তখন। মানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, ওঠা বসা করি। এই যেটা ফ্যামিলি বা একটা বন্ডিং, মানে খুবই জরুরি এটা, তাই না? এই সময় আমি যে শাহজাদপুরে থাকি, এটা শাহজাদপুরের ছবি, তো শাহজাদপুরে আমার কখনো একা মনে হয় না। বাহ, কোনো প্রয়োজন মানে ফোন দেওয়ার আগে ওটা হয়ে চলে যাবে। না, আসবে। ওর জন্য তো সুবিধা, কারণ ধরেন শাহজাদপুর হচ্ছে আমার বাবার বাড়ি, তো ওখানে আমাদের প্রচুর লোকজন আছে, যে কোনো আমাদের বাড়ি ঘর ওখানে। না, এদের কথাই বলছি যে জনিকে বলতে হবে না, ঢাকায় ফোন দিতে হবে না আচ্ছা আমাকে। আচ্ছা, বাহ, এটা বিরাট সাপোর্ট এটা আসলে। হ্যাঁ, অনেক বড় সাপোর্ট। মানে মানুষের সঙ্গে এই যে বন্ডিংটা থাকলে একা কখনো লাগে না, সেটা আপনি লাগে। কর্মক্ষেত্রে বলেন আর যেখানেই বলেন, এবং এটা একটা বিরাট ব্যাপার যে আর আমরা একসঙ্গে। না আসলে একসাথে থেকে মানুষ, আমরা সব জায়গায় একসাথে থাকি। যে আমরা গ্রামে গিয়েছি, মানুষ বলে না যে একটু আলাদা থাকবো, একটু মানে নিজেদের মতো থাকবো না, আমরা ওখানে যে আরো বেশি মানুষের সাথে থাকি। বাহ, এটা খুব যে না, যে জায়গাটা ছিলেন যে ঝগড়া হয় না বিকজ আপনি চুপ থাকেন, মানে এইটাই হচ্ছে ঝগড়া না হওয়ার কৌশল। হ্যাঁ, কারণ বললেই বেশি হবে, কি দরকার, চুপ থাকাটাই আর ওর সাথে কথা বলে পারি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিক্ষক সেটা আমরা তো। বুঝতে পারছি। শিক্ষক আমি মানুষ যদি তো, কখনো পাড়ার এই বলি- অনুষ্ঠানে আপনি কথা বলছেন না বা কথা বলতে দিচ্ছেন আপনাকে, কিছু একটা হচ্ছে আর কি। না, জনি শান্তিপ্রিয় মানুষ। আচ্ছা, শান্তিবাদী, আমি না হলে অহিংস। এত কাজ করি কি করে বলেন? আমি যে শুধু অফিস করি তা না, অফিস করছে একজন চাকরিজীবী মা, তার তো অফিস করার পর টাইমটা বাসায় থাকার কথা। আমি সেখানে থিয়েটার করি, আমি সংগঠন করি, আমি কিন্তু বাইরেই থাকছি, কাজ করছি, বাসায়ও যতক্ষণ থাকি কাজ করছি। তো জনি যদি সেই ধরনের বললাম না যে সহযোগী না হইতো, সহযোগী না হইতো, না সহযোগী না, কিন্তু সে কখনো কোনো কাজে ডিস্টার্ব করে না। এটা খুব জরুরি যে কোথায় আছো, কোথায় এতক্ষণ কেন, ওখানে কেন, এতক্ষণ কেন, কি করছো বা আজ কেন, হ্যাঁ আজকে রাইট, সেটা না। এটা নাই। এই খবরদারিটা মানে দুই পক্ষ থেকেই আসলে, হাজবেন্ডের পক্ষ থেকেও, ওয়াইফের পক্ষ আমাদের থেকেও। ছবিটা সুন্দর দেখো। এই ছবিটা অসম্ভব। এটা কোথায় বলেন তো? এটা শিলংয়ে, এটা ছিল পেছনে এই যে সূর্যাস্ত না সূর্যোদয়? সূর্যাস্ত। সূর্যাস্ত, বাহ। আচ্ছা, আপনাদের ফেসবুকে গেলে অদ্ভুত সুন্দর সব ছবি দেখি, এগুলো তুলে দেয় কে? ছেলে, এখন ছেলে তুলে দেয়। আচ্ছা, আগে কে তুলে দিত? আগে যে কেউ তুলে দিত। মানে যাকে পাওয়া হ্যাঁ, পেতেন। যাকে যখন পাই আর কি। ছবিগুলো এত সুন্দর হয় যে মনে হয় যে খুব প্রফেশনাল না না, তোলা। না, একদমই professional মোবাইলে কেউ তোলা, এটা মোবাইল ফোনেই মোবাইলে, তোলা। হ্যাঁ, বাহ। মোবাইলে। এটা আমার মেজো ছেলে তুলেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বয়স কত, 11 11 বছর। এই মাস তুলেছে। আচ্ছা আচ্ছা, না এখন ছেলেপেলেরা ফোনে হ্যাঁ, এত ওরা বেশি খুব ভালো অভ্যস্ত যে এটা কোথাও এটা আমাদের শাহজাদপুরে, আপনার শাহজাদপুরে? ঈদের পর তোলা এটা। একটা দরগা আছে ওখানে। আচ্ছা আচ্ছা, মাজার এটা আর কি। মজা। এটা কি শাহ মখদুম ইউনিভার্সিটির কাছে মাজার। এটা? শাহজাদপুরটা খুবই ছোট। আচ্ছা আচ্ছা, থানা ও, শহর তো খুব একটা বড় না। আচ্ছা আচ্ছা। এটা শাহ মখদুমের মাজার আর কি, আমাদের যে 12 আউলিয়া আছে তার। মাজারও গেছেন একই ড্রেস পরে। এটা একটা বিরাট ব্যাপার যে একসঙ্গে সবাই একই রং। হ্যাঁ, একটা সংসার রঙিন হয়ে ওঠে কি কি কারণে বলেন তো? মানে হয়ে উঠতে পারে কিভাবে? আমি আমার দিক থেকে বলি, আসলে না ওই যে আমি আর জনি কিন্তু একদম বিপরীতমুখী দুই মানুষ।
সব দিক থেকে পছন্দ বা তাই কি পছন্দ হ্যাঁ ফ্যামিলির দিক থেকেও, মানে আমার বাবা যেমন এক ধরনের, মানে আমার বাবা শিক্ষক আমি শিক্ষক, ওর বাবা বিজনেসম্যান ও বিজনেসম্যান, মানে বুঝতে পারছেন তো ফ্যামিলিগতভাবে কিন্তু হ্যাঁ, এবং কালচারের দিক থেকে একদম তো ভিন্ন। কিন্তু আমি একসাথে থাকি কেন জানেন, আমি কখনো জনির মতো অপশন, আমার মনে হয় যে জনির যে বেটার আর কিছু হয়তো হবে না। মানে ওর অনেক ঘাটতি থাকতে পারে, কিন্তু না, প্রত্যেকটা মানুষের মধ্যেই ঘাটতি থাকবে মানুষের মধ্যে, এবং সেই পছন্দটা ওই যে বললাম না যে পছন্দ ভালো লেগে গেলে এটাই তো সবচেয়ে বড় শর্ত সংসার করার, যে আমি তার সাথেই মানুষের মধ্যে ঘাটতি তো থাকবেই, শতভাগ তো কোনো কিছুই আসলে না। সেই ঘাটতির মধ্য দিয়ে রঙিন কিভাবে করে তুলতে হয়, টিপসটা কি? টিপসটা ভালোবাসা বলবো আমি। আসলে একসাথে থাকার ইচ্ছাটাই মেইন, আর একসাথে থাকতে গেলে তো ভালো লাগা সেখানে, ভালোবাসা না থাকলে একসাথে থাকা যায় না। রাইট। আপনি যদি নাম্বার দিতে হয় হাজবেন্ড হিসেবে কত দিবেন ওনাকে? 11। 100-তে কত? 11 না 10-এ 11। 10-এ 11 ওরে বাবা, কনফিডেন্স দেখছেন তার। জনি হাজবেন্ডের চেয়েও জনি হিসেবে আমার কাছে আসলে। নাম্বার দাও। হ্যাঁ, এটা নাম্বার চাই তো, নাম্বার দাও। ওভাবে কখনোই আমি তাকে ভাবি না যে আমার বাচ্চার বাবা হিসেবে সে কতটুকু, হাজবেন্ড হিসেবে কতটুকু। আমার পছন্দের মানুষের তালিকায় সে প্রথম, মানে এটা নাম্বারিং দিয়ে হবে না। সে পছন্দের মানুষের তালিকায় সে একদমই প্রথম, মানে তার কোনো অপশন আমার মনে হয় না, বিকল্প অপশন নাই। না, এত টেকনিক্যালি উত্তর দিলে আমাকে জিজ্ঞেস করলে আমি কত নাম কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। রাইট। কিন্তু বাবা হিসেবে কত? বাবা হিসেবে জনি এখনো বাচ্চাদের সাথে মারামারি করার পর্যায়ে। আচ্ছা, মানে হ্যাঁ, বাচ্চারা তো বন্ধুসুলভই আমার সাথে, একদম ওরা আমাকে বন্ধুই মনে করে। মানে আমি যদি বলবো যে জনি বাচ্চা তো এটা শুনছে না, বলবে না শোনো। হ্যাঁ, এরকম প্রশ্রয় দেয়াটা আর কি। হ্যাঁ, জনি বাচ্চা স্কুলে যাচ্ছে, ড্রাইভার নাই, তো বলবো যে আমি ঘুমাচ্ছি। তুই তো স্কুলে না গেলে কি হয়? তাই না, স্কুলে গেলই না, এত প্রেশার নেওয়ার দরকার কি? আচ্ছা ধরেন গাড়ি নাই, ড্রাইভার নাই, ছেলেরা আসবে, একা আসুক। একা আসবে না কেন? একা আসতে হবে না। মাঝে বলে যে হিমেল তুমি এত কেন টেক কেয়ার করছো, ছেড়ে দাও। ও তো আসলে বড় 14 বছর। আমরা তো বসে একা একা চলাফেরা করেছি। আমরা তো ক্লাস 1 থেকে একা গিয়েছি। তো কেন পারবে না? ক্লাস 7 এ পড়ে। ঢাকা শহরে খুব কঠিন। আমি আমার 14 বছরের ছেলেকে এখনো কোলে বসাই, কোলের মধ্যে নিয়ে কিছুক্ষণ না থাকলে ভালো লাগে না। না, কঠিনটা আমরা বানিয়েছি, আমার যেটা মনে হয়। না, ঢাকা শহরের বাস্তবতাটা ডিফারেন্ট। বাস্তবতাটা ডিফারেন্ট। আমার মনে হয় যে কেউ নিয়ে গেল বা কিছু রাস্তাঘাটের অবস্থা হয়তো নিয়ে গেল না, কিন্তু অনেক ধরনের শঙ্কা মায়েদের মধ্যে বিশেষ করে কাজ করে। শঙ্কার চেয়ে আশঙ্কাটা বেশি। হ্যাঁ, আমার মনে হয় না তেমন কিছু হবে আর কি। কিন্তু আমরা রিস্কটা নিতে চাই না। আসলে অভ্যস্ত করে তুললেটা এটা ঠিক হয়ে যাবে, আমার যেটা মনে হয়। ফলে বাবা মায়েদের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে সন্তান মানুষ করার ক্ষেত্রে এই যে আশঙ্কা বলেন, শঙ্কা বলেন, এটা এখন পর্যন্ত একটা চ্যালেঞ্জ। কিন্তু আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারে 7 দিন বাড়ি সংসারের গল্প। এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা ফেরদৌস হিমেল এবং তার জীবনসঙ্গী জনি মাহমুদ আছেন আমাদের সঙ্গে। এমন কোনো বিষয় আছে যেটিতে মনে হয় লায়লা ফেরদৌস হিমেল আর 10 জন নারীর চেয়ে আলাদা? অবশ্যই আছে। কি সেটা? তার সিনসিয়ারিটি, মানে সিনসিয়ারিটি টু দ্য ফ্যামিলি। প্রচন্ড সিনসিয়ারিটি তার মধ্যে। আমি একজন চাকরিজীবী, আপনি যে বলেন না যে ছুটি কোথায় পান, আপনি মানে অবাকই হবেন যে এমনও হয় যে আমি 5টা পর্যন্ত অফিস করে আর বাসায় ঢুকি না, আমি ট্রেন ধরে চলে আসি। হয়তো রাত 10টা 10:30 বেজে যায় বাসায় ঢুকতে। রাতটুকু ওদের সাথে থাকি, বাচ্চাদের জন্য একটু রান্না টান্না করে গুছিয়ে ভোর 6টা, হ্যাঁ ভোর 6টার ট্রেনে আমি আবার চলে গিয়ে পরের দিন অফিস ধরি। মানে আমার যদি মনে হয় যে বেবিদের খাবার একটু কম হতে পারে বা আমার যাওয়া উচিত, বাচ্চাটা মানে একটু টোন্ড মনে হচ্ছে না, আমি কিন্তু রাতে না ঘুমিয়ে চলে আসি। সে ভয়ঙ্কর পরিশ্রমী। এত স্ট্যামিনা কোথায় পান? স্টেমিনা বলতে ওই যে মানসিক ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড়, যে আমাকে যেতে হবে, আর কিছু কোনো উপায় নেই। হ্যাঁ, যখন যেতে হবে তখন তো যেতেই হবে। তো আলাদা করলেন আপনি একটা সিনসিয়ারিটি, আর কিছু আছে? আসলে এরকম ভাবি নাই, ওইভাবে কখনো ভাবি নাই, আসলেই ভাবি নাই। কিন্তু সে মানে কি বলবো। আচ্ছা আচ্ছা। না, জনি এটা খুব করে বলে আসলে, যে আমাকে কখনো ভাবতে হয় না যে বাসায় কি বাজার করতে হবে, আমাকে ভাবতে হয় না আমার বেবি কোন ক্লাসে পড়ে।
জানেন আপনি? না, জানি 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 স্কুলে মাঝে আমাকে যেতে হয় তো। এগুলো মানে অনেক কিছু ওকে ভাবতে হয় না, তো এটা ও আসলে বলে যে যদি হিমেল না করে আমাকে তো করতেই হতো, করতে হতো না, ফেলে তো দেয়া আমি যেত সৌভাগ্যবান না। বলতে পারি সেক্ষেত্রে। কারণ আপনি যখন পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, এমন সিচুয়েশন যেতেই হয়, হবে, হ্যাঁ। তো কাজটা আপনাকে করতেই হবে, কিন্তু এখন পর্যন্ত করতে হয় না, এটা ভালো আর কি। কিন্তু জনি ভাইয়ের মধ্যে কি আছে যেটা ধরেন আর 10 জন পুরুষের মধ্যে নাই? সে কেন আলাদা, বাদু আলাদা কিনা? বললাম না যে জনিকে আমি মানে আমার পছন্দের মানুষের মধ্যে জনির জায়গাটা আমি আজ পর্যন্ত কাউকে দিতে পারি নাই। অনেকবার ভেবেছি, হয় না, প্রচন্ড গন্ডগোল, চলে যাব, আচ্ছা, তারপরে ভাবি কি করবো, হ্যাঁ কোথায় যাব, কার কাছে যাব, রাইট, সে কি জনির মতো হবে বা জনির যে ভালো প্রশ্নই আসে, তখন থাকতে হয়। এটা আপনি? হ্যাঁ, এটা আপনার চুল? আমার এটা এখন আছে পর্যন্ত? হ্যাঁ, আগে আরো বড় ছিল, এখন একটু আগে কেটেছে। পায়ের নিচে ছিল 5 ফিট 2 পর্যন্ত ছিল চুল। মাই গড, এটা কিভাবে সম্ভব? মানে বাংলাদেশের নারীদের এত বড় চুল এটা থাকে, কিন্তু ঢাকা শহরে যদি কেউ থাকে তার পক্ষে তো এত বড় চুল মেইনটেইন করা সম্ভব না। পানির কারণে চুল তো চলে যাওয়ার কথা। ও পারে। আপনি রাখলেন কি করে? এটা জেনেটিক্যালি আর কি, জেনেটিক্যালি থেকে যায়। আপনাদের মায়েরও এটা এরকম ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অসাধারণ। মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে প্রায় পা পর্যন্ত চুল। হ্যাঁ, আপনি কি তাকে পছন্দ করার ক্ষেত্রে এটা একটা কারণ ছিল? অবশ্যই না, এখন আমি মাঝে মাঝে বলি যে আমার যখন 2 বাচ্চা হলো, তো আপনি আমার তখনকার কিছু ছবি নাই এখানে, যে আমি আমার এক পায়ের উপরে এক বাচ্চাকে রাখতাম আর কোলে এক বাচ্চাকে নিয়ে আমি রাত কাটাতাম। আমি কাউকে ফেলতে মানে বিছানায় শোয়াতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আমি একটু বেশি ভালোবাসতাম বেবিদেরকে। 2 বছর ঠিকমতো ঘুমায় নাই। আমি 2 বছর রাতে ভাবে কাটিয়েছি, আমার এক বাচ্চা পায়ে এক বাচ্চা কোলে। পাশাপাশি যখন হলো তখন রাতে ঘুমাইতে পারতাম না। আমার যেটা আমি যে ভাবতাম যে আমি তো এরপরে চাকরি করব, ওরা তো আমাকে পাবে না বা আমি ওদেরকে পাবো না, এটা থেকে আমি ওদেরকে নামাতে পারতাম না, কোলেই রেখে দিতাম। তো তখন একবার বলেছিলাম যে পারছি না চুলটা মেনটেন করতাম, কেটে ফেলি। তো জন বলে কোনো শর্তে না, কোনো শর্তেই চুল না। এখনো তো মাঝে মাঝে বলে আমি কাটবো না, প্রশ্নই আসে না চুল কাটা। চুল কেন কাটবা? প্রশ্নই আসে না চুল কাটা। এই যে ডেডিকেশন, একটা সংসার সামলে রাখা, এবং যেটা বুঝতে পারছি যে 3 সন্তান এবং আপনাকেও সামলে রাখতে হয় তাকে। এই যে একজন, আবার উনি একটা চাকরি করেন, একটা শিক্ষকতা করেন এবং ঢাকার বাইরে থাকেন, মানে এখন উনি পিএইচডি করছেন। এখন আর পিএইচডি করছেন। আমার 2 বেবি যখন নিলাম, এর মধ্যে কিন্তু আসলে যে বলি চাকরি করিনি, কিন্তু বসেছিলাম না, এমফিলটা করেছি ওই সময়। তো এই যে এত আমাদের বিয়ের পরও মাস্টার্স করেছে, এমফিল করেছে, তারপর এখন পিএইচডি করছে। এই যে এত ডেডিকেশন যে নারীর, তার জন্য আপনার কি মানে আজকে আমরা কিছু একটা তার জন্য ডেডিকেট করে কিছু একটা করেন আপনি? হ্যাঁ, একটা কবিতা উৎসর্গ বলতে পারি আমার স্ত্রী। অসাধারণ। তাহলে আমি একটু বিদায় নিয়ে আসি ফরমালি দর্শকের কাছে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আসবার জন্য, এবং খুব মজার আড্ডা হলো। এবং আমরা যেটা অনুষ্ঠান থেকে বলবার চেষ্টা করি দর্শকদেরকে, যে একটা যৌথ ফ্যামিলি, একসঙ্গে সবাই আছেন, এটা একটা বিরাট ব্যাপার। সবার সংসারটা এরকম হতে পারলে ভালো, যদিও নানা কারণে আমরা এখন পারছি না। দর্শক, আমি ফরমালি বিদায় নিচ্ছি। আমরা যাচ্ছি জনি মাহমুদের কবিতা শুনতে শুনতে। ভালো থাকবেন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনেছি অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।